হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা ক্লাস 10 ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ পড়ব। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা প্রথমে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র পড়ব এবং তারপর আমরা অ্যাভোগাড্রো সূত্র বা অ্যাভোগাড্রো প্রকল্প সম্পর্কে জানবো। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমে দেখো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। তো আমরা কি বলেছিলাম, বয়েলের সূত্রে কি বলেছি, যে বয়েলের সূত্রে আমরা বলছি যে ভি প্রপোর্শনাল টু 1/p, এটা বয়েলের সূত্রে পড়েছি। এবং আমরা চার্লসের সূত্রে কি বলছি, চার্লসের সূত্রে আমরা পড়েছি ভি প্রপোর্শনাল টু টি, তাই না? বয়েলের সূত্রের ক্ষেত্রে হচ্ছে আয়তনটা চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, আর চার্লসের সূত্রের ক্ষেত্রে কি পড়েছি, আয়তনটা তার পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক হয়। ঠিক আছে, তো এবার দেখো চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রটা হলো কি, এই যে এই দুটো সূত্র রয়েছে, এই দুটো সূত্রকে এবার আমরা একসঙ্গে করব। ঠিক আছে, একসঙ্গে করে আমরা একটা রিলেশন বার করবো, রিলেশন বলতে সম্পর্ক বার করব। এই যে আয়তন, প্রেশার অর্থাৎ চাপ, এবং টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা, এই আয়তন, চাপ এবং উষ্ণতা, এই তিনটা রাশির মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করবো, সম্পর্ক স্থাপন করবো। কিভাবে? চার্লস ও বয়েলের সূত্র দুটিকে একসঙ্গে করে। আর এই যে আমরা সম্পর্কটা বার করবো বা যে সম্পর্কটা আমরা পাবো চাপ, আয়তন এবং টেম্পারেচারের মধ্যে বা উষ্ণতার মধ্যে, এই সম্পর্কটিকেই বলা হয় চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা লিখি, প্রথমে আমরা লিখি ধরি ধরি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি, চাপ টি এবং উষ্ণতা টি। ঠিক আছে, আমরা ধরে নিলাম, ধরি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি, চাপ টি এবং উষ্ণতা টি। তো এবার আমরা লিখি প্রথমে বয়েলের সূত্রানুসারে, বয়েলের সূত্রানুসারে বয়েলের সূত্রানুসারে আমরা কি জানি, যে ভি প্রপোর্শনাল টু 1/p, ব্র্যাকেটে কি ভর ও উষ্ণতা স্থির। ঠিক আছে, এবার চার্লসের সূত্রানুসারে, তাহলে চার্লসের সূত্রানুসারে, এবার বলে চার্লসের সূত্রানুসারে আমরা কি জানি, চার্লসের সূত্রতে আমরা কি করছি, যে ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ আয়তন তার উষ্ণতার সাথে সমানুপাতি। ব্র্যাকেটে কি ছিল, ব্র্যাকেটে ছিল ভর ও চাপ স্থির, তাই তো? তো এবার দেখো এই দুইটাকে এবার আমরা একসঙ্গে করবো। একসঙ্গে কিভাবে করবো, এবার দেখো যৌগিক ভেদের, যৌগিক ভেদের নিয়মানুযায়ী, এবার লেখো যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারি, দেখো এদিকে হচ্ছে ভি প্রপোর্শনাল টু 1/p আর ভি সমানুপাতি টি। তাহলে এবার যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ভি সমানুপাতি 1/p ইন্টু টি, তাই না? এইটা ভি সমানুপাতি 1/p, ভি সমানুপাতি টি। এবার যৌগিক ভেদের সূত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা এটা লিখতে পারি যে ভি সমানুপাতি 1/p ইন্টু টি। এবার কেন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যৌগিক ভেদের নিয়মটা কি, যৌগিক ভেদ কি, এটা যদি তোমরা জানতে চাও তাহলে ক্লাস 10-এর যে ভেদ চ্যাপ্টার রয়েছে ম্যাথের, সেখানে তোমরা এটা আরো ভালো করে জানতে পারবে যে যৌগিক ভেদ কি, যৌগিক ভেদের নিয়ম কি। এখন শুধু তোমরা এইটুকু জেনে নাও যে যৌগিক ভেদ মানে হচ্ছে এইটা আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে ভি সমানুপাতি 1/p ইন্টু টি। ঠিক আছে, এবার দেখো এই সূত্রটা ক্ষেত্রে এখানে হচ্ছে ভর ও উষ্ণতা স্থির ছিল, এখানে ভর ও চাপ স্থির ছিল। তাহলে এবার বলো এখানে কি স্থির আছে, এখানে দেখো ভি প্রপোর্শনাল টু 1/p, মানে ভি বাড়লে চাপ কমবে, আর ভি প্রপোর্শনাল টু টি, মানে ভি বাড়লে উষ্ণতা বাড়বে। অর্থাৎ চাপ আর উষ্ণতা দুটোই পরিবর্তন হচ্ছে। তাহলে কি পরিবর্তন হচ্ছে না, ভর পরিবর্তন হচ্ছে না, ভর স্থির। ঠিক আছে, তাহলে এবার দেখো এখান থেকে আমরা কি পাই, এবার যদি আমরা সমানুপাতি চিহ্নটাকে তুলে দিই তাহলে আমরা কি পাবো, ভি সমান সমান কে ইন্টু টি বাই টি, তাই তো?
এটা হচ্ছে কেটা হচ্ছে ধ্রুবক, সমানুপাতিক চিহ্নটাকে আমরা তুলে দিলাম, তাহলে একটা ধ্রুবক পেলাম কে, ব্র্যাকেটে কেটা কি, কেটা হলো ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক কি, তাই তো। এবার আমরা এটাকে লিখতে পারি, কি লিখতে পারি দেখো, ভিপি বাই টি, এই যে ভি আর পি গুণ করে দিলাম, টিটা নিচে চলে আসলো, সমান সমান কে। তাহলে আমরা কি পেলাম, ভিপি বাই টি সমান সমান কে। এটা হচ্ছে ধ্রুবক। এটাই হচ্ছে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র, বা চাপ, আয়তন এবং টেম্পারেচারের মধ্যে বা উষ্ণতার মধ্যে সম্পর্ক। তাহলে এবার একটা জিনিস দেখো, এটা তোমরা আগে লিখে দাও। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। এবার লেখো, এখন যদি T1 ও T2 তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন V1 ও V2 এবং চাপ যথাক্রমে P1 ও P2 হয়, তাহলে আমরা কি লিখতে পারি এই 1 নং সমীকরণ থেকে, তাহলে 1 নং সমীকরণ থেকে পাই কি পাই দেখো, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, V1 P1 বাই P1 ইকুয়ালস টু কে পাচ্ছি আমরা এটাকে, এবং আর কি পাচ্ছি, V2 P2 বাই T2 সমান সমান কে, তাই তো। এটা পাচ্ছি আমরা 1 নং সমীকরণ থেকে, 1 নং সমীকরণ থেকে আমরা এটা পাচ্ছি। এবার আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, এটা মানেও কে, এটা মানেও কে, তাহলে এবার এই দুটো থেকে আমরা কি লিখতে পারি, যে V1 K1 বাই T1 ইকুয়াল টু V2 P2 বাই T2, তাই তো। এটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে এই যে এখান থেকে আমরা যে পেলাম, এটা হচ্ছে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে। এটা হচ্ছে গাণিতিক রূপ, আর এটা তোমরা মুখস্থ করে নেবে, কারণ যখন তোমরা কোনো অঙ্ক করবে তখন তোমাদের এই সূত্রটা দিয়ে অঙ্ক করতে লাগবে। এবার এখানে আরেকটা জিনিস লিখে নাও, সেটা হচ্ছে এখানে যে আমরা ধ্রুবক কেটা পেয়েছি, এই ধ্রুবক কে এর মান কার কার উপর নির্ভর করে, এখানে লিখে দাও যে কে এর মান গ্যাসের ভরের উপর নির্ভর করে, গ্যাসের প্রকৃতির উপর নয়, ঠিক আছে। এবার যদি তোমাদেরকে বলে যে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রের ক্ষেত্রে যে সমানুপাতিক ধ্রুবক কে পাওয়া যায়, সেই কে এর মান কার উপর নির্ভর করে, শুধুমাত্র গ্যাসের ভরের উপর নির্ভর করে, ঠিক আছে, গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। চলো এবার আমরা পড়বো অ্যাভোগাড্রো প্রকল্প। তো অ্যাভোগাড্রো প্রকল্প পড়ার আগে আমরা কয়েকটা জিনিস জেনে নেবো, সেটা হচ্ছে যে মোলার আয়তন কি এবং মোল সংখ্যা কি। তাহলে দেখো, এটা একটা গ্যাস, CO2 গ্যাস। তুমি বলো তো এখানে কত অণু CO2 গ্যাস আছে, আমি বললাম 1 অণু আছে, কারণ এটা কিছু নেই মানে কত, 1 অণু CO2 গ্যাস। এবার 1 অণু যে CO2 গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, 1 অণু, এই 1 অণু CO2 গ্যাসকে বলা হয় 1 মোল। এবং 1 অণু যে কোনো গ্যাসকে, অর্থাৎ যে কোনো গ্যাসের 1 অণুকে বলা হয় 1 মোল, ঠিক আছে। যে কোনো গ্যাসের 1 অণুকে বলা হয় 1 মোল। আবার মোলার আয়তন কি, 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল গ্যাসের আয়তনকেই বলা হয় মোলার আয়তন, ঠিক আছে। তো এবার যদি তোমাকে বলা হয় মোলার আয়তন কি, মোলার আয়তন মানে হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন, ঠিক আছে। 1 মোল মানে কি, যে কোনো গ্যাসের 1 অণু, যে কোনো গ্যাসের 1 অণু মানে হচ্ছে 1 মোল। আর 1 মোল গ্যাসের আয়তনকে বলা হয় মোলার আয়তন, ঠিক আছে। তো এবার দেখো অ্যাভোগাড্রো প্রকল্প। তো দেখো অ্যাভোগাড্রো প্রকল্প কি, বা অ্যাভোগাড্রো প্রকল্প কিভাবে আসলো। তো দেখো, পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে যে, বা পরীক্ষালব্ধ ফল থেকে জানা গেছে যে, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়
ঠিক আছে, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় সমস্ত বাস্তব গ্যাসসমূহের আয়তন সমান হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় যে কোনো বাস্তব গ্যাসের আয়তন সেটা সমান হয়। কত? 22.4 লিটার। এটা হচ্ছে এসটিপিতে, ঠিক আছে, এসটিপিতে হচ্ছে 22.4 লিটার। এবং কি দেখা গেছে যে নির্দিষ্ট চাপ, অর্থাৎ চাপ ও উষ্ণতা, ঠিক আছে, চাপ ও উষ্ণতা যদি স্থির থাকে, চাপ ও উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে যে কোনো বাস্তব গ্যাসের মোলার আয়তন সমান থাকে, ঠিক আছে, মোলার আয়তন সমান থাকে। এবং এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত হয়? এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন হয় 22.4 লিটার। এটা হচ্ছে যে কোনো গ্যাসের, এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার, যদি হচ্ছে উষ্ণতা এবং তাপমাত্রা স্থির থাকে, ঠিক আছে। এবার দেখো এসটিপি মানে কি? এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এটা বাংলা মানে কি? এটা বাংলা মানে হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ, ঠিক আছে, প্রমাণ তাপমাত্রা ও চাপ। এসটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, আর বাংলায় মানে হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ। এবার প্রমাণ তাপমাত্রা কত? প্রমাণ তাপমাত্রাকে আমরা 0°C নিই, ঠিক আছে। আর প্রমাণ চাপ কত? বায়ুমণ্ডলীয় চাপ কত? বায়ুমণ্ডলীয় চাপকে আমরা প্রমাণ চাপ নিই। বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1 atm। অর্থাৎ এসটিপিতে তাপমাত্রা যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে 0°C এবং প্রেসার হচ্ছে 1 atm। আর এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন আমরা দেখেছি পরীক্ষা করে 22.4 লিটার, ঠিক আছে, 22.4 লিটার। এবার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, এটা আমি কি করে জানলাম? তাহলে তোমার প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা আমি জানি না এটা 22.4 লিটার কেন, এটা হচ্ছে আমরা পরীক্ষা করে দেখেছি। আমরা পরীক্ষা করেছি, পরীক্ষাগারে গবেষণাগারে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হয় 22.4 লিটার। আর এসটিপি মানে কি? এসটিপি মানে হচ্ছে টেম্পারেচার হচ্ছে 0°C থাকবে এবং এবং হচ্ছে তোমার চাপ থাকবে 1 atm, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা জারের মধ্যে আমি কি করছি? চাপ নিয়েছি কত? 1 atm, ঠিক আছে, চাপ নিয়েছে 1 atm। আর উষ্ণতা কত নিয়েছে? উষ্ণতা নিয়েছে আমি 0°C বা হচ্ছে 273 কেলভিন। তাহলে এবার এটার মধ্যে কোনো একটা গ্যাসকে নিয়ে আমি গবেষণা করেছি এবং গবেষণা করে আমি দেখেছি যে এই গ্যাসটার যে আয়তন সেটা হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। এটা তুমি যে কোনো গ্যাস নাও, CO2 নাও, O2 নাও, N2 নাও, নাইট্রোজেন নাও, যে কোনো গ্যাস নাও, যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে। এটা আমরা একটা জানি। এবং আরেকটা আমরা কি জানি? যে এসটিপিতে 1 মোল গ্যাসের অণু সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23, ঠিক আছে, এটা আমরা জানি। এটা আমরা কিভাবে জানি? এটা আমরা হচ্ছে পরীক্ষা করে জানি বা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখেছি যে এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 টি। অর্থাৎ যদি আমি তোমাকে বলি যে 1 মোল CO2, 1 মোল CO2, 1 মোল কার্বন ডাই অক্সাইড। এবার তোমাকে যদি আমি বলি যে 1 মোল কার্বন ডাই অক্সাইডে কতগুলো অণু আছে? অণু মানে কি? এই যে এগুলো হচ্ছে অণু, ছোট ছোট। এবার আমি বললাম যে 1 মোল কার্বন ডাই অক্সাইডে কতগুলো অণু আছে? তাহলে তুমি বলবে 6.022 ইন্টু 10⁻23 টি, মানে এতগুলা অণু আছে। 1 মোল CO2 তে এতগুলা অণু আছে, ঠিক আছে, এতগুলো অণু সংখ্যা আছে। তো এই যে পরীক্ষালব্ধ ফল, মানে পরীক্ষা করে আমরা যেগুলো পেলাম, এখান থেকেই অ্যাভোগাড্রো প্রকল্প এসেছে, ঠিক আছে। এই পরীক্ষালব্ধ ফলগুলো থেকে বা এই পরীক্ষালব্ধ যে মানগুলো থেকে রয়েছে, এই মানগুলো দেখেই অ্যাভোগাড্রো প্রকল্পটা গৃহীত হয়েছে বা অ্যাভোগাড্রো প্রকল্প এসেছে। তো চলো এবার আমরা লিখে নিই অ্যাভোগাড্রো প্রকল্পটা, যে অ্যাভোগাড্রো প্রকল্পটা কি। দেখো, এটা এমনটা কিন্তু না যে প্রথমে অ্যাভোগাড্রো প্রকল্প আসছে তারপর আমরা এগুলো ক্যালকুলেশন করছি, এমনটা না। প্রথমে আমরা এগুলো পাইছি, তারপর আমরা অ্যাভোগাড্রো প্রকল্প বানিয়েছি, ঠিক আছে। প্রথমে হচ্ছে এগুলো আসছে, মানে আমরা পরীক্ষা করে এগুলো দেখছি, তারপর আমরা অ্যাভোগাড্রো প্রকল্পটা দেখছি। তো দেখো অ্যাভোগাড্রো প্রকল্পটি কি বলছে? অ্যাভোগাড্রো প্রকল্পটি বলছে যে সমচাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসীয় পদার্থের মধ্যে অণুর সংখ্যা সর্বদা সমান থাকে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসীয় পদার্থের মধ্যে অণুর সংখ্যা সবসময় সমান থাকবে। যেমন কি? যেমন ধরো নির্দিষ্ট চাপ অক্সিজেনের মধ্যে
অক্সিজেনের মধ্যে অণুর সংখ্যা সমান সমান এনটি, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে সুতরাং ওই একই চাপ ও তাপমাত্রায়, ও সরি ওই একই চাপ ও তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড বা অন্য সকল গ্যাসে অণুর সংখ্যা সমান এন টি, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় অক্সিজেনের মধ্যে অণুর সংখ্যা যদি এনটি হয়, ঠিক আছে, তাহলে ওই একই চাপ ও তাপমাত্রায় CO2 বা অন্য সকল গ্যাসে অণুর সংখ্যা এনটি হবে। তবে এই ক্ষেত্রে আয়তনটা কিন্তু সমান থাকতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে সম আয়তন, বা আমি 1 লিটার নিলাম মনে করো, যে নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় 1 লিটার, তাহলে 1 লিটার কার্বন ডাই অক্সাইড হবে, অর্থাৎ নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় 1 লিটার অক্সিজেনের মধ্যে অণুর সংখ্যা যদি এনটি হয়, তাহলে ওই একই চাপ ও তাপমাত্রায় 1 লিটার কার্বন ডাই অক্সাইড বা অন্য সকল গ্যাসে অণুর সংখ্যাও এনটি হবে, ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। তো এবার দেখো অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রটা কি বলছে? যে স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির মূল সংখ্যার সমানুপাতিক, ঠিক আছে। তো এবার লেখো, অর্থাৎ অর্থাৎ কি, ধরি স্থির উষ্ণতায়, স্থির উষ্ণতা ও চাপে এন মোল কোনো গ্যাসের আয়তন ভি, ঠিক আছে। সুতরাং আমরা এখান থেকে কি পাচ্ছি? সুতরাং ভি প্রপোর্শনাল টু এন। তাহলে এবার দেখো এটা আমরা কিভাবে পেলাম যে ভি প্রপোর্শনাল টু এন? আমরা প্রথমে কি পেয়েছিলাম? পরীক্ষা করে আমরা দেখেছি যে স্থির চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যেটা হয় সেটা হচ্ছে সমান হয়, মোলার আয়তনটা সমান হয়। আবার আমরা কি দেখেছি? মোলার আয়তনটা সমান হয়। এবার আয়তন মানে কি? মোলার আয়তন সমান, আর এসটিভিতে কত? এসটিভিতে হচ্ছে 22.4 লিটার, অর্থাৎ মোলার আয়তনটা সমান। এবার আমরা কি দেখেছি? এসটিভিতে মোলার আয়তন হচ্ছে অণুর সংখ্যাও সমান। অণুর সংখ্যা কত? 22.4 লিটার। অণুর সংখ্যা সরি 6.022 ইন্টু 10⁻23, এটা হচ্ছে অণুর সংখ্যা। এবার দেখো মোলার আয়তন মানে কি? মোলার আয়তন মানে হচ্ছে 1 মোল। 1 মোল মানে হচ্ছে মোলার আয়তন, তাই না? তাহলে এবার মোলার আয়তন, এবার যদি আমরা কোনো একটা গ্যাসের অণুর সংখ্যা যদি বাড়াই, মনে করো আমি অণুর সংখ্যা বাড়ালাম, তাহলে তার যে মোলার আয়তন রয়েছে, মোলার যে আয়তনটা রয়েছে, আয়তনটা বাড়বে না কমবে? আয়তনটা বাড়বে, তাই তো, আয়তন বাড়বে। আর আয়তন বাড়া মানে কি? তার যে মোল সংখ্যা রয়েছে, মোল সংখ্যাটাও বাড়বে। কারণ 1 মোলে কতগুলো অণু থাকে? 1 মোলে অণু থাকে 6.022 ইন্টু 10⁻23। 1 মোলে এতগুলো অণু থাকে, এটা হচ্ছে 1 মোল। 1 মোল, ঠিক আছে, 1 মোলে এতগুলো অণু থাকে। এবার যদি তুমি মোল সংখ্যা বাড়াও, তাহলে কি হবে? অণুর সংখ্যা বাড়বে। মোল সংখ্যা বাড়লে অণুর সংখ্যা বাড়বে, আর অণুর সংখ্যা বাড়লে কি হবে? আয়তনও বাড়বে, তাই না? অণুর সংখ্যা বাড়লে আয়তনও বাড়বে। অর্থাৎ যদি আমি এন বাড়াই, তাহলে আমাদের কি বাড়বে? অণুর সংখ্যাও বাড়বে। আর অণুর সংখ্যা বাড়লে মানে কি? আমাদের আয়তনও বাড়বে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে ভি প্রপোর্শনাল টু এন, অর্থাৎ ভি বাড়লে মোল সংখ্যা বাড়বে। তো এটাই আমরা এখানে লিখেছি, ভি প্রপোর্শনাল টু এন। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? ভি সমান সমান কে ইন্টু এল, ঠিক আছে। আর এখানে তোমরা লিখবে যে টি ও পি স্থির, ঠিক আছে। এখানে হচ্ছে তাপমাত্রা এবং প্রেসার, অর্থাৎ চাপ হচ্ছে স্থির থাকবে, অর্থাৎ ধ্রুবক। আর এখানে যে কে রয়েছে, কে এর মান কার উপর নির্ভর করে? তো তোমরা লিখবে যে কে এর মান চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে, ঠিক আছে। তোমরা হচ্ছে এইটুকু লিখে নাও, এটা লিখতে হবে না, এখান থেকে লিখে নাও, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম? আয়তন বাড়লে মোল সংখ্যাও
বাড়ে। তাহলে লিখে নাও এটা। এরপরে আমরা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রের লেখচিত্র দেখব। আর দেখো অ্যাভোগাড্রোর লেখচিত্র, এদিকে আমি ভি নিলাম, এদিকে আমি এন নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার তুমি আমাকে বলো, ভি যদি বাড়ে তাহলে এনও কি হবে? এনও বাড়বে। তাহলে এবার ভি যদি বাড়ে তাহলে ভি বাড়লে এনও বাড়বে। তাহলে এখানে পাচ্ছি। আবার ভি বাড়লে এনও বাড়বে, এরকম করে পাচ্ছি। তাহলে এবার আমরা কি দেখি যে ভি বাড়লে এনও বাড়ে, কারণ হচ্ছে কি ভি ইকুয়ালস টু এন কে। তাহলে ভি বাই এন ইকুয়ালস টু কে, অর্থাৎ ভি বাই এন ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে এবার আমরা যে এটাকে যদি আমরা লেখচিত্র আর্ট করি তাহলে আমরা একটা এরকম লেখচিত্র পাই, এরকম। এটাকে কি, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। অর্থাৎ অ্যাভোগাড্রোর সূত্রের ক্ষেত্রে ভি ভার্সেস এন এর লেখচিত্র কেমন? ভি ভার্সেস এন এর লেখচিত্র হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমি বয়েলের সূত্র, চার্লসের সূত্র সম্পর্কে বলেছি। যদি তোমরা সেটা না দেখে থাকো তাহলে সেটা দেখে নিও। সেখানে চার্লসের সূত্র কিভাবে আসলো, চার্লস সূত্রের গাণিতিক রূপ, এগুলো আমরা আলোচনা করেছি। বয়েলের সূত্র সম্পর্কে আলোচনা করেছি এবং চাপ কি, এসব আলোচনা করেছি। তো চলো আজকের ভিডিও এখান থেকে। তো টাটা, টেক কেয়ার।